স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির পর গোপালগঞ্জে চলছে কারফিউ। বুধবার রাত ৮টা থেকে জারি করা কারফিউ আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। কারফিউ জারির পর থেকে থমথমে অবস্থা বিরাজ করলেও এখন কিছুটা জনসাধারণের চলাচল বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে শহরের বিভিন্ন সড়কে। আতঙ্ক, উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে সাধারণ মানুষ। গ্রেপ্তার আতঙ্কে শহরতলির বিভিন্ন এলাকা থেকে পুরুষদের বাড়ি ছাড়ারও খবর পাওয়া গেছে। এরই মধ্যে যৌথ বাহিনীর অভিযানে 14 জনকে আটকের খবর পাওয়া গেছে। এর আগে গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় কারফিউ জারির তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপালগঞ্জে বুধবার রাত ৮টা হতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। গোপালগঞ্জের সবশেষ খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, এখন পরিস্থিতি কেমন দেখছেন এবং জনসাধারণের সাথে আপনার কোনো কথা হয়েছে কি? নওশিন, এখানে যেমনটি বলছিলেন, গতকাল রাত ৮টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কিন্তু কারফিউ বহাল রাখা হয়েছে এবং আমরা দেখেছি গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত কিন্তু এই পুরো গোপালগঞ্জের যে মূল সড়ক, এখানে যে সহিংসতা ঘটেছিল সেখানে কিন্তু আমরা একেবারেই শুনশান নীরবতা দেখেছি এবং এক প্রকার আতঙ্ক বিরাজ করছিল। এবং যতই আসলে আজকে দিনের বেলা সময় গড়িয়েছে ততই কিন্তু আমরা জনসাধারণের উপস্থিতি এখানে লক্ষ্য করতে পেরেছে এবং যে যার মতো আসলে বিভিন্ন প্রয়োজনীয় কাজে বের হয়েছে। তবে এই রাস্তাটি বা এই সড়কটি জুড়ে যত দোকান রয়েছে, ব্যাংক রয়েছে, এগুলো সব কিছুই কিন্তু আমরা আসলে বন্ধ দেখতে পাচ্ছি এবং সড়কে আসলে দেখতে পাচ্ছেন যে গতকাল যে সহিংসতা হয়েছে সেই সহিংসতার ছাপ কিন্তু এখনও রয়েছে এবং যেই ভাঙচুর বা আশেপাশের যে জিনিসগুলো ছিল, ফেস্টুন, ব্যানার, সেগুলো কিন্তু ভেঙে রাস্তায় আসলে ফেলে রাখা হয়েছিল। এখানে আজকে সকাল থেকে আমরা দেখেছি যে পরিচ্ছন্নতা কর্মী এবং যে প্যান্ডেলের লোকগুলো রয়েছে তারা কিন্তু এইখান থেকে এই অবশিষ্ট জিনিসগুলো আসলে নিয়ে যাচ্ছে এবং কারফিউ যেহেতু এখনও চলমান রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ পরপর কিন্তু পুলিশের টহল নিয়ে যেতে দেখতে পাচ্ছি। এবং নওশিন, যেটি জিজ্ঞেস করেছিলেন যে এখানকার আসলে জনসাধারণের মন্তব্যটা কি, এখানে আসলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যেহেতু এখানে শেখ মুজিবুর রহমানের বাড়ি এবং তার সমাধি এখানে রয়েছে, এখানে এক একজন এক একভাবে আসলে মন্তব্য করছেন, যদিও তার আসলে সুস্পষ্ট কোনো প্রমাণ বা কোনো প্রমাণ আমরা এখন পর্যন্ত পাইনি। এবং তবে এটি একটি বার্তা আমরা পেয়েছি যে গতকাল জাতীয় নাগরিক পার্টি যখন এই গোপালগঞ্জে এসেছে এবং শত বাধা উপেক্ষা করে এখানে তারা সমাবেশ করেছে, তো এইখান থেকে আসলে এই গোপালগঞ্জবাসীর যে একটা ছিল যে এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কোনো রকম কোনো কথা বলার সাহস পেত না। আমরা কিন্তু আজকে দেখেছি যে গতকালকে জাতীয় নাগরিক পার্টির এখানে সমাবেশ করার পর থেকে এখানে আজকে সরাসরি এখানে গোপালগঞ্জবাসীর সামনে কিন্তু তারা জাতীয় নাগরিক পার্টিকে শুভেচ্ছা জানিয়ে এইখানে বক্তব্য দিয়েছে এই গোপালগঞ্জবাসীর সামনে। তো এই জিনিসটা কিন্তু একটি নতুনত্ব মনে হয়েছে যে এর আগে কিন্তু মানুষজনকে আমরা দেখেছি যে তারা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে হোক বা আওয়ামী লীগের কোনো রকম গঠনমূলক সমালোচনাও আসলে করার সুযোগ পায়নি। তো সেই জায়গা থেকে আসলে এই জায়গায় যেখানে গতকাল আসলে এত বড় সহিংসতা ঘটে গেছে, এখানে দাঁড়িয়ে আসলে সাহসের সাথে এই ধরনের কথাবার্তা গোপালগঞ্জবাসী বলতে পারছে, এটি আসলেই একটি ব্যতিক্রম। তো নওশিন, এই ছিল আসলে। তবে আমি আরেকটি তথ্য যোগ করতে চাই। ডিআইজি আসলে বলেছেন যে এখানে যে সাধারণ রয়েছে তাদের নিরাপত্তা শতভাগ তারা নিশ্চিত করবে। নওশিন, গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদি হাসান। সকাল 10টায় ফরিদপুরে এনসিপির পথসভা হওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় নেতারা এখনও সেখানে পৌঁছাননি। তবে গতকাল গোপালগঞ্জের ঘটনার পর সভাস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াকুব আলী তুহিন।
আমি ফরিদপুর থেকে ইয়াকুব আলী তুহিন বলছি। আমাদের ফরিদপুরে যে এনসিপির সমাবেশ পদযাত্রা শুরু হয়েছে, যে পদযাত্রা শুরু হওয়ার কথা কেন্দ্র থেকে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নাহিদ ইসলাম এবং আখতারুজ্জামান সহ যাদের আসার কথা রয়েছে, তারা এখন খুলনা থেকে ফরিদপুরের পথে রয়েছে। আপনারা জানেন যে গতকাল যে খুলনা যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, যার দরুন ফরিদপুরে যে নর্মাল শিডিউল ছিল যে সকাল 9:30টায় ফরিদপুর এই পদযাত্রা হওয়ার কথা, সেখান থেকে তারা খুলনা হয়ে আসার কারণে এই প্রোগ্রামটা দেরি হচ্ছে। আমাদের ফরিদপুরে এসে ওনারা প্রথমেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে ফরিদপুর সার্কিট হাউস থেকে তাদের যাত্রা শুরু করে পদযাত্রা করে তারা আসবেন এই জনতা ব্যাংকের মোড়ে পদযাত্রা শেষে সমাবেশের পরে তাদের স্থানীয় যে এনসিপির যে ফরিদপুরের যে নতুন অফিস উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে শহীদের যে জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলে তারা ফরিদপুর থেকে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। এই সমাবেশকে ঘিরে পুলিশের রয়েছে কড়া নজরদারি এবং এই সমাবেশ স্থলে চারপাশে পুলিশ খুব সতর্ক অবস্থা রয়েছে, যেখান থেকে আমরা দেখেছি আর্মির একটি প্লাটুন অবশ্যই আমাদের এখানে জমা হয়েছে, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা এই ফরিদপুরে এই সমাবেশকে ঘিরে ঘটিত না হতে পারে। জি, ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী তুহিন। এদিকে গোপালগঞ্জে এনসিপি কেন্দ্রীয় নেতাদের উপর হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট করায় দিনাজপুরে অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। কিন্তু তারপরও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এনসিপি নেতাকর্মীরা কর্মসূচি পালন করছেন। সেখানে রয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করার পরও এনসিপির নেতাকর্মীরা কর্মসূচি অব্যাহত রাখার কারণ কি কিছু জানতে পেরেছেন? আমরা যতটুকু জেনেছি গতকালকে রাত 8:30 থেকে কিন্তু দিনাজপুরের বৈষম্য বিরোধী তথা জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা কিন্তু এখানে এসে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমানের পদত্যাগ এবং তার গ্রেপ্তারের দাবিতে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল আপনি জানেন গতকালকে গোপালগঞ্জের যে এনসিপির যে কেন্দ্রীয় নেতাদেরকে সাজু আজানে সেনাবাহিনী বিশেষ নিরাপত্তা দিয়ে অন্যত্র সরিয়ে দেওয়ার যে ঘটনাটি কেন্দ্র করে এই মুশফিকুর রহমান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকমের যে কুরুচিপূর্ণ মন্তব্য এবং তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথাবার্তা কিন্তু বলা মন্তব্যটি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণে কিন্তু আন্দোলনের তিনি আহ্বায়ক রয়েছেন ইকরামুল ইসলাম আবিদের নেতৃত্বে সারা কিন্তু তারা এখানে অবস্থান পুলিশে ভর্তি করা হয়েছে এবং সে এখন পর্যন্ত পক্ষে বিভিন্ন রকমের যে কর্মকাণ্ড সে চালিয়ে যাচ্ছে। তাই তাকে অতি বিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন। দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে আপিল বিভাগে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়। শুরুতে রাষ্ট্রপক্ষ শুনানিতে অংশ নেন। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর হাইকোর্ট বেঞ্চ পুনর্গঠন হলে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ 21 আগস্ট মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় দেয়। গত 1 ডিসেম্বর হাইকোর্টের রায়ে সব আসামিকে খালাস দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ।
আন্তর্জাতিক প্রসঙ্গ, ফিলিস্তিনের গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলায় একদিনে অন্তত 93 জন নিহত হয়েছেন। এর মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেছে অন্তত 30 জনের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা 58,000 ছাড়িয়ে গেছে। আহতের সংখ্যা 1,39,000-এর বেশি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। এদিকে গাজার প্রতি 10 জন শিশুর একজনই এখন অপুষ্টিতে ভুগছে বলে প্রতিবেদন জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির সেনাবাহিনীর সদর দপ্তরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা দামেস্কে সিরিয়ার সেনাবাহিনীর সদর দপ্তরের প্রবেশপথে বোমা হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনী পৃথকভাবে জানিয়েছে তারা সিরিয়ার দক্ষিণে দ্রুজ সংখ্যাগরিষ্ঠ শহর সুয়েদায় আক্রমণ করেছে। এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায় শহরটিকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোনগুলো হামলা চালিয়েছে, যার ফলে বেসামরিক লোক হতাহত হয়েছে। খেলার খবর, অনূর্ধ্ব 20 নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ম্যাচে ভুটানের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বেলা 3টায়। আসরের প্রথম 3 ম্যাচে জয় তুলে নিয়ে 4 দলের টুর্নামেন্টে সবার শীর্ষে আছে বাঘিনীরা। সবশেষ ভুটানকে 4-1 গোলে হারিয়েছে তারা। যদিও নাটকীয়তা আর ব্যতিক্রমী মুহূর্তে ভরা ম্যাচটি বৃষ্টির কারণে গড়ায় 2টি আলাদা মাঠে, যেখানে আবার শান্তি মার্ডি পূরণ করেন নিজের হ্যাট্রিক। ভুটানের বিপক্ষে তাই দ্বিতীয় লিগেও জয়েই চোখ থাকছে লাল সবুজের মেয়েদের। এ ম্যাচের আগে টিম হোটেল রিকভারি সেশনে বেশিরভাগ সময় পার করেছে তারা। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।